অনেকেই আছি না রেগুলার ম্যাথ করি। ওকে ফাইন। ম্যাথ কিন্তু ভাই প্রত্যেক দিনই চেষ্টা করবা ম্যাথ করার, হ্যাঁ প্র্যাকটিস করার চেষ্টা করবা। ওকে, রিফাত বলছে ভাই প্রতি কোয়ার্টার শেষে ফিজিক্যালি পরীক্ষার ব্যবস্থা করা উচিত। অ্যাকচুয়ালি আমরা তো অনলাইন বেসড, তো পরীক্ষা দিতে পারবা তুমি ফিজিক্যালি, বাট খাতা জমা দিতে হবে তোমার হচ্ছে অনলাইনে। আর আমাদের তো শিখতে অ্যাপে কিন্তু তোমরা পরীক্ষা দিতে পারতেছো প্রত্যেকদিন, ক্লাস শেষে ডেইলি এক্সাম, চ্যাপ্টার শেষেও এক্সাম দিতে পারতেছো। তো এক্সাম দেওয়ার যে ফিচার গুলো আছে সেটা কিন্তু তোমাদের অবশ্যই কাজে লাগাইতে হবে, ঠিক আছে? তো প্রতিটা চ্যাপ্টার শেষ হওয়ার পর এই চ্যাপ্টারের তোমরা প্র্যাকটিস বুক পেয়ে যাচ্ছ, প্র্যাকটিস বুক থেকে তোমরা সিকিউ এমসিকিউ সলভ করবা। আশা করি এসএসসি পরীক্ষা তোমাদের অনেক ভালো হবে, খারাপ হওয়ার কোনো কারণই নেই, ঠিক আছে? বেসিক ক্লিয়ার করে পড়ো, স্পেশালি এই যে চ্যাপ্টারটা দেখতেছো স্থানাঙ্ক জ্যামিতি, এই আজকে যে টপিক গুলো পড়াবো বা এই স্থানাঙ্ক জ্যামিতিতে টোটাল যে টপিক গুলো আমি পড়াবো সবগুলো টপিকই কিন্তু তোমার এইচএসসি তে যে আবার পড়বা, ঠিক আছে? এইচএসসি তে যে আবার পড়বা, তাই এখন থেকে যারা পড়ে আসতেছো তাদের কিন্তু এইচএসসি তে যে প্রেশার একটু হইলেও কমে যাচ্ছে। সো ভালো করে পড়ো, যেটা পড়বা বুঝে বুঝে পড়বা, মনোযোগ দিয়ে পড়বা, কনসেপ্ট ক্লিয়ার করে পড়বা, ম্যাথটাকে ফিল করে করার চেষ্টা করবা। তাহলে তোমার জন্য ম্যাথে ভালো করাটা অনেক সহজ হবে। ম্যাথে ভালো করা অনেক সহজ, আবার অনেক কঠিন। তো তোমার জন্য খুব সহজ হতে পারে ম্যাথে ভালো করা, আবার খুব কঠিনও হতে পারে। সো ম্যাথে ভালো করতে গেলে ম্যাথকে ভালোবাসতে হবে। ম্যাথকে ভালো না বেশি যদি ম্যাথকে ভয় পাও, ম্যাথ তোমাকে আরো ভয় দেখাবে। আর যদি তুমি ম্যাথকে ভালোবাসো তাহলে ম্যাথ তোমাকে ভালোবাসো, ঠিক আছে? ওকে, আর তাহলে সবাই আমরা একটু খাতা কলম যার যা কিছু আছে একটু দূরে সরাই ফেলি। ক্লাস টাইমে ক্লাস নোট তুলবো না। ক্লাস টাইমে ক্লাস নোট তোলা ছাড়া তোমার যদি মনে চায় যে খিদা লাগছে খাওয়া দাওয়া করবা, করতে পারো, কোনো অসুবিধা নেই, বাট ক্লাস নোট তোলা যাবে না, ঠিক আছে? ক্লাস নোট তোলার জন্য এই ক্লাসটা আরেকবার করবো। প্রত্যেকটা ক্লাস 2বার করে করবা, দেখবা যে কনসেপ্ট গুলো একদম ব্রেনের মধ্যে গেঁথে যাচ্ছে, ঠিক আছে? ওকে, ঠিক আছে, তাহলে আমরা ক্লাসটা শুরু করি, চল। আর আজকের ক্লাসে প্রথম আসো এরকম যদি কেউ থেকে থাকো, আশা করি নাই। তো এই লেকচারটা কিন্তু একটা সিকোয়েন্সিয়াল লেকচার, সিরিয়াল লেকচার 1, লেকচার 2, লেকচার 3 করলেই কিন্তু সিরিয়ালি করলে তোমার জন্য লেকচারগুলো সহজে বোঝাটা সম্ভব হবে। কারো যদি কোনো একটা লেকচার মিস হয়ে যায় তাহলে লাইভে জয়েন করার আগে ওই মিস হওয়া লেকচারটা আগে করে ফেলবো, ঠিক আছে? আজকে ক্লাসে যা যা পড়বো এটা হচ্ছে 11.2। এর আগের দুইটা ক্লাসে আমরা 11.1টা শেষ করছি, আজকে 11.2 দিয়ে শুরু হবে, ঠিক আছে? তোমাদের তো পড়ানো হচ্ছে 11তম অধ্যায়, 11তম অধ্যায়ের 11.1 এটা শেষ হয়ে গেছে, আজকে 11.2 দিয়ে শুরু হবে। আজকে যে যে টপিক গুলা পড়া হবে সেই টপিক গুলার নাম এখানে লেখা আছে। তো প্রথমে হচ্ছে 3 বাহুর দৈর্ঘ্যের সাহায্যে ত্রিভুজের ক্ষেত্রফল দিন। একটা ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য দেয়া আছে, ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে হবে। খেয়াল করো, এ বি সি ত্রিভুজ, এই এবিসি ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু, একটা শীর্ষবিন্দু হচ্ছে ক্যাপিটাল এ, একটা শীর্ষবিন্দু হচ্ছে ক্যাপিটাল বি, একটা শীর্ষবিন্দু হচ্ছে ক্যাপিটাল সি, ঠিক আছে? যখন বিন্দু বোঝানো হবে তখন ক্যাপিটাল লেটার ইউজ করতে হবে। ক্যাপিটাল লেটার আর স্মল লেটার কখন ইউজ করা হয় তার একটা নিয়ম আছে। যখন বিন্দু বোঝানো হয় অথবা কোণ বোঝানো হয়, অ্যাঙ্গেল বোঝানো হয়, তখন ক্যাপিটাল লেটার ইউজ করতে হয়। আর যখন দৈর্ঘ্য বোঝানো হয় তখন স্মল লেটার ইউজ করতে হয়। যেমন এই যে এ কোণ বা এ শীর্ষের বিপরীত বাহুটা হচ্ছে বিসি, এই বিসি বাহুর দৈর্ঘ্যটাকে আমরা স্মল বি দিয়ে এখানে প্রকাশ করা হয়েছে। একইভাবে এই কোণ বি কোণ বা বি শীর্ষের বিপরীত বাহুটা হচ্ছে স্মল সি, সি কোণের বিপরীত বাহুটা হচ্ছে স্মল এ, ঠিক আছে? স্মল এ বলতে বোঝাচ্ছে এই বাহুটার দৈর্ঘ্য, এই স্মল বি বলতে বোঝাচ্ছে এই বাহুটার দৈর্ঘ্য। তবে হ্যাঁ, এখানে একটা জিনিস ভুল আছে, ভুল না ঠিকই আছে, বাট এটা নোটেশনটা আসলে এইটা না, আমি একটু বলে দিই। সেটা হচ্ছে এইচএসসির সাথে মিল করে পড়াই যাতে করে এইচএসসি তে তোমাদের জন্য সহজ হয়। এইচএসসি নিয়ম অনুসারে বলি যে একটা ত্রিভুজ যদি এবিসি ত্রিভুজ হয় তাহলে এবিসি ত্রিভুজের এ শীর্ষের বিপরীত বাহুর দৈর্ঘ্যটাকে স্মল এ দিয়ে প্রকাশ করে, বি শীর্ষের বিপরীত বাহুর দৈর্ঘ্যটাকে সাধারণত স্মল বি দিয়ে প্রকাশ করে, আর সি শীর্ষের বিপরীত বাহুর দৈর্ঘ্যটাকে স্মল সি দিয়ে প্রকাশ করে। দৈর্ঘ্য বোঝানোর জন্য স্মল লেটার আর বিন্দু বা কোণ বোঝানোর জন্য ক্যাপিটাল লেটার ইউজ করা হয়। তাহলে এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে স্মল এ মানে হচ্ছে এ শীর্ষের বিপরীত বাহু, এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে স্মল বি মানে হচ্ছে বি শীর্ষের বিপরীত বাহুর দৈর্ঘ্য, এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে স্মল সি মানে হচ্ছে সি শীর্ষের বিপরীত বাহুর দৈর্ঘ্য।
এখন এই যে ত্রিভুজটার পরিসীমা হচ্ছে বাহু তিনটার দৈর্ঘ্যের যোগফল। বাহু তিনটার দৈর্ঘ্যের যোগফলকে বলে ত্রিভুজের পরিসীমা। এই পরিসীমাটাকে টোয়াইস এস লেখা হয়। টোয়াইস এস মানে হচ্ছে একটা ত্রিভুজের পরিসীমা। ঠিক আছে, তাহলে এস কি? এস হচ্ছে ত্রিভুজের অর্ধ পরিসীমা। টুটা যদি এই পাশে চলে যায় তাহলে পরিসীমার অর্ধেককেই বলে হচ্ছে এস। এস মানে কি? এস মানে হচ্ছে একটা ত্রিভুজের অর্ধ পরিসীমা, মানে পরিসীমার অর্ধেক। তিনটা বাহুর দৈর্ঘ্যের যোগফলের অর্ধেকই হচ্ছে অর্ধ পরিসীমা। ঠিক আছে, এখন চিন্তা করো যে একটা ত্রিভুজ যার অর্ধ পরিসীমা হচ্ছে এস আর বাহু তিনটার দৈর্ঘ্য এ বি সি, তাহলে ত্রিভুজটার ক্ষেত্রফলের একটা ফর্মুলা আছে। ক্ষেত্রফলের ফর্মুলাটা হচ্ছে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। তার মানে রুট ওভারের ভিতরে থাকবে অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা থেকে তুমি একটা বাহুর দৈর্ঘ্য বিয়োগ করবা, অর্ধ পরিসীমা থেকে তুমি আরেকটা বাহুর দৈর্ঘ্য বিয়োগ করবা, অর্ধ পরিসীমা থেকে তুমি তৃতীয় বাহুটার দৈর্ঘ্য বিয়োগ করবা। এই সবগুলো আবার কি করবা? গুণ করবা। ঠিক আছে, একটা এক্সাম্পল দিলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। একটা এক্সাম্পল দিই, এক্সাম্পল নাম্বার 13। এর আগ পর্যন্ত 12টা এক্সাম্পল করানো হয়েছিল। একটা ত্রিভুজের শীর্ষত্রয় যথাক্রমে এ বি সি। ঠিক আছে, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো এবং ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করো। ওকে ফাইন। আমি যদি ত্রিভুজটা আঁকার চেষ্টা করি তাহলে এটা হচ্ছে -2,0, মানে মূল বিন্দু থেকে 2 ঘর বায়ে। আর যেহেতু কোটির পরিমাণ 0 তাহলে এটা হচ্ছে এক্স অক্ষের উপরে। এটা 5,0, মূল বিন্দু থেকে 5 ঘর ডান দিকে, কোটি 0 হওয়াতে এক্স অক্ষের উপরে। আর এটা হচ্ছে 1,4, 1 ঘর ডানে 4 ঘর উপরে। ঠিক আছে, ওকে। তাহলে এটা হচ্ছে বিন্দুগুলো এরকম এরকম আর কি। ঠিক আছে, আপেক্ষিক অবস্থানটা ঠিক রাখার চেষ্টা করবা যাতে করে ছবিটা সুন্দর হয়, মোটামুটি পারফেক্ট হয়। ওকে, এটা হচ্ছে প্রথম বিন্দু এ বিন্দু। এ বিন্দু স্থানাঙ্ক -2,0। এটা হচ্ছে দ্বিতীয় বিন্দু বি বিন্দু, যেটা স্থানাঙ্ক 5,0। এটা হচ্ছে সি বিন্দু, সি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 1,2 1,4। ঠিক আছে, এখন এই বিন্দু তিনটা যদি কানেক্ট করে দাও তাহলে তোমরা একটা ত্রিভুজ পাবা। বিন্দু তিনটা কানেক্ট করলে একটা ত্রিভুজ পাচ্ছ। এখন দেখো, এ শীর্ষ, বিপরীত বাহুটার দৈর্ঘ্য হচ্ছে স্মল এ, বি শীর্ষের বিপরীত বাহুর দৈর্ঘ্য স্মল বি, সি শীর্ষের বিপরীত বাহুর দৈর্ঘ্য স্মল সি। ছবিটা আঁকলাম। এখন আমাদেরকে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তাহলে আমরা প্রথমে স্মল এ বের করি। স্মল এ মানে হচ্ছে বিসি, বিসি বাহুর দৈর্ঘ্য। এখন বিসি বাহুর দৈর্ঘ্য কি হবে? দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্বের সূত্র আমরা শিখছিলাম আগের ক্লাসগুলোতে, যে বিন্দু দুইটার ভুজের পার্থক্যের বর্গ যোগ কোটির পার্থক্যের বর্গ, পুরোটার উপরে হচ্ছে রুট ওভার। তাহলে এই দুইটা বিন্দুর ভুজের পার্থক্য হচ্ছে তোমার 5 - 1 তার বর্গ যোগ এটা হচ্ছে 0 - 4 হচ্ছে কোটির পার্থক্য। ঠিক আছে, আমরা যদি স্মল বি বের করি, স্মল বি হচ্ছে তোমার এসি বাহুটা, এসি বাহুর দৈর্ঘ্য। এসি বাহুর দৈর্ঘ্য কি হবে? রুট ওভার এই দুইটা বিন্দুর ভুজের পার্থক্য তার বর্গ যোগ কোটির পার্থক্যের বর্গ। তাহলে এটার ভুজ হচ্ছে 1, এটার ভুজ হচ্ছে -2। তাহলে তুমি কি করবা? এটা থেকে যদি এটা বিয়োগ করো, -2 - 1 তার বর্গ যোগ 0 - 4 তার বর্গ। এবার আমরা যদি স্মল সি এর ভ্যালু বের করি, স্মল সি মানে কি? স্মল সি মানে হচ্ছে এবি বাহুর দৈর্ঘ্য। তাহলে এবি বাহুর দৈর্ঘ্য এটা কি হবে? রুট ওভার, দেখো এই দুইটা বিন্দুর ভুজের পার্থক্য, এটার ভুজ হচ্ছে -2, এটার ভুজ হচ্ছে 5। তাহলে ভুজের পার্থক্য হচ্ছে -2 - 5 হোল স্কয়ার যোগ কোটির পার্থক্য হচ্ছে 0 - 0 হোল স্কয়ার। এখন এগুলার দৈর্ঘ্যগুলো আমরা একটু ক্যালকুলেটরের হেল্প নিয়ে বের করে ফেলতে পারি। প্রথমটা এটা হচ্ছে 4, এটা 4, তো 16 + 16 এটা আসতেছে 4√2, 4√2
একইভাবে দ্বিতীয়টা এটা হচ্ছে 3, -3 এর উপরে স্কোয়ার করলে 9, এটা হচ্ছে -4 স্কোয়ার করলে 16, এটা আসতেছে 5, এটা দেখো -7 তার উপরে স্কোয়ার করলে 49, √49 মানে হচ্ছে 7। ঠিক আছে, ওকে। আমরা প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য নির্ণয় করে ফেললাম, তার মানে এই তিনটা কিন্তু আনসার। প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য বের করতে বলছে, তাহলে এই তিনটাই হচ্ছে আনসার। এবং ত্রিভুজটার ক্ষেত্রফলও নির্ণয় করতে বলছে। তো ত্রিভুজটার ক্ষেত্রফল আমরা যে সূত্রটা একটু আগে শিখলাম, এই সূত্রটা দিয়ে যদি বের করি, তাহলে দেখো ত্রিভুজটার অর্ধ পরিসীমা আগে বের করতে হবে। অর্ধ পরিসীমা যদি এস হয়, এস হবে কি বাহু তিনটার দৈর্ঘ্যের যোগফল ডিভাইডেড বাই 2। ঠিক আছে, তাহলে আমি একটু লিখবো যে অর্ধ পরিসীমা S equals to A plus B plus C divided by 2। এখন আসছে এর ভ্যালু 4√2, B এর ভ্যালু 5, C এর ভ্যালু 7/2। ঠিক আছে, এখন দেখো 5 যোগ 7 এটা মানে হচ্ছে 12, আর এটা হচ্ছে 4√2 ভাগ হচ্ছে 2। এখন 12 কে 2 দিয়ে ভাগ করলে হবে 6, আর 4√2 কে 2 দিয়ে ভাগ করলে হবে 2√2। তাহলে S এর ভ্যালু হচ্ছে 6 + 2√2। তাহলে ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে হবে আমাদের। ত্রিভুজটার ক্ষেত্রফল কি হবে? ত্রিভুজটার ক্ষেত্রফল হবে হচ্ছে, হ্যাঁ, ত্রিভুজটা এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কি হবে? এই যে সূত্রটা, S ইন্টু S মাইনাস এ। আচ্ছা, আমি এখানে লিখি, রুট ওভার হবে একটা S ইন্টু S মাইনাস এ, S মাইনাস বি, S মাইনাস সি, এত বর্গ একক। এবার আসো ভ্যালুগুলা বসাই, খুব সাবধানে ভ্যালুগুলা বসাইতে হবে। এস এর ভ্যালু কি ভাইয়া? 6 + 2√2। এস এর ভ্যালু হচ্ছে 6 + 2√2। এখন এস মাইনাস এ, এস এর ভ্যালু 6 + 2√2 মাইনাস এ, হ্যাঁ, এর ভ্যালু হচ্ছে 4√2, তাহলে -4√2। এস মাইনাস বি, এস এর ভ্যালু 6 + 2√2 মাইনাস বি, বি এর ভ্যালু কত ভাই? বি এর ভ্যালু হচ্ছে 5। ঠিক আছে, বি এর জায়গায় 5। একটু জায়গা লাগতেছে আমার, নিচে আসতেছি। এস মাইনাস সি, হ্যাঁ, এস মাইনাস সি, এস এর ভ্যালু হচ্ছে তোমার 6 + 2√2 মাইনাস সি, সি এর ভ্যালু হচ্ছে 7। শেষ। ঠিকঠাক আছে তো নাকি? এইবার আসো, আমি যদি ক্যালকুলেট করি, কালারটা চেঞ্জ করে নিই, তাহলে বোঝাটা সহজ হবে, আইডেন্টিফাই করা সহজ হবে। 6 + 2√2, দেখো 6 + 2√2 - 4√2, 2√2 - 4√2 মানে হচ্ছে -2√2। 2√2 থেকে 4√2 বিয়োগ করলে হবে 6 - 2√2। এবার এটা দেখো 6 - 5 মানে 6 থেকে 5 বিয়োগ করলে হবে 1, 1 + 2√2, 1 + 2√2, এটাকে আমি চাইলে এইভাবে লিখতে পারি যে 2√2 + 1, 2√2 + 1, হ্যাঁ, 2√2 আর 6 আর থেকে 5 বিয়োগ করলে হচ্ছে +1, আর এটা হচ্ছে 2√2 - 1, 2√2 - 1। ওকে, এইবার দেখো তো গুণটা কিভাবে হবে। মনে হচ্ছে অনেক বড় গুণন, কিন্তু একটু ভালো করে খেয়াল করলে তুমি দেখবা যে এই দুইটা নিয়ে একটা পেয়ার করা যায়।
a প্লাস বি ইন্টু a মাইনাস বি, ঠিক আছে? 6 প্লাস 2√2 ইন্টু 6 মাইনাস 2√2, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, মানে কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে তুমি যদি এই দুইটা নিয়ে পেয়ার করো, তাহলে তুমি লিখতে পারতেছো এখানে যে 6 স্কোয়ার মাইনাস 2√2 স্কোয়ার, গুণটা করে ফেললাম। আবার এই দুইটা নিয়ে আবার একটা পেয়ার হয়, এই দুইটা নিয়ে একটা পেয়ার, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে এখানে আবার লেখা যাবে 2√2 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, a প্লাস বি ইন্টু a মাইনাস বি মানে হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, এখন আমরা ক্যালকুলেট করব, বাকিটা মনে হয় আমরা পারবো। এটা হচ্ছে 36 মাইনাস, এটা স্কোয়ার করলে 4, 4 দুগুণ 8, 36 মাইনাস 8, এটা হচ্ছে 8 মাইনাস 1, মোটামুটি হয়ে গেছে অঙ্কটা, ইকুয়ালস টু 36 থেকে 8 যদি তুমি বিয়োগ করো, 36 থেকে 8 বিয়োগ করলে কত আসতেছে? 28 আসবে, 28। আর 8 থেকে 1 বিয়োগ করলে আসবে 7, 28 গুণন 7 196, এটার বর্গমূল করলে আসতেছে 14, তার মানে আনসার হচ্ছে 14 বর্গ একক। ত্রিভুজটার ক্ষেত্রফল 14 বর্গ একক। এইটা আমরা যারা যারা বুঝতে পারছি ভাইকে একটু ক্লিয়ার লিখে জানায় দাও কমেন্টে, ঠিক আছে? ক্লিয়ার লিখে দাও। ওকে, এই সূত্রটা কিন্তু সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ, যে কোনো ত্রিভুজের জন্যই কিন্তু এই সূত্রটা অ্যাপ্লাই করা যাবে, যে কোনো ত্রিভুজের জন্য, ঠিক আছে? তাহলে কি করলাম আমরা এখানে? আমরা প্রথমে ছবিটা আঁকলাম। ছবিটাকে আঁকতে হবে কিনা, ছবি আঁকতে হোক বা না হোক, আমি তোমাদের সবসময় বলবো ভাই ছবি আঁকবা। জ্যামিতির অঙ্ক যদি ছবি আঁকো তাহলে অঙ্কটা ফিল করা তোমার জন্য সহজ হবে, অঙ্কটা ভুল করার সম্ভাবনা অনেক কমে যাবে, ঠিক আছে? তাহলে প্রথমে আমরা কি করলাম, বাহুগুলোর দৈর্ঘ্য বের করলাম। হ্যাঁ, বাহু তিনটার দৈর্ঘ্য বের করলাম। এবার বাহু তিনটার দৈর্ঘ্য যোগ করে 2 দিয়ে ভাগ করে অর্ধ পরিসীমা বের করলাম। এবার যেটা করলাম, ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে √s ইন্টু s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c বর্গ। ভ্যালুগুলো বসাইলাম, ভ্যালুগুলো আমি চাইলে ক্যালকুলেটর দিয়েও গুণ করে দিতে পারতাম, আমি হাতে হাতে ম্যানুয়ালি গুণ করে দেখালাম। ওকে ওকে, এখন দেখো আগেরটা কি ছিল, আগের টপিকটার নাম ছিল 3 বাহুর দৈর্ঘ্যের সাহায্যে ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করছি 3টা বাহুর দৈর্ঘ্যের সাহায্যে, কিন্তু এই ত্রিভুজের ক্ষেত্রফলটা কিন্তু আমি আরেকটা ওয়েতে বের করতে পারতাম। একটা ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু স্থানাঙ্ক যদি দেয়া থাকে, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু আরেকটা ওয়েতে বের করা যায়, সেটা এখন আমরা দেখব। শুধু ত্রিভুজ না, যে কোনো বহুভুজের জন্য এটা খাটে, ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ, যে কোনো বহুভুজের জন্যই যদি শীর্ষবিন্দু সবগুলোর স্থানাঙ্ক তুমি জানো, তাহলে ক্ষেত্রফলটা খুব সহজে বের করা যায়। আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাই তোমাদেরকে। এক্সাম্পলটা হচ্ছে, একটু ভালো করে খেয়াল করবা। মনে করো এটা একটা পঞ্চভুজ, পঞ্চভুজ হতে পারে, ষড়ভুজ হতে পারে, যে কোনো কিছু হতে পারে। এটার শীর্ষ কয়টা? পঞ্চভুজের 5টা বাহু থাকে, 5টা শীর্ষ থাকে। ত্রিভুজের ক্ষেত্রে কি হয় ভাইয়া? 3টা শীর্ষ থাকে, 5টা শীর্ষ থাকবে, 5টা বাহু থাকবে। তো 5টা শীর্ষের নাম কি কি, স্থানাঙ্ক কি কি? একটা হচ্ছে x1 y1, x1 y1, একটা হচ্ছে তোমার x2 y2, হ্যাঁ, একটা হচ্ছে তোমার x3 y3, একটা হচ্ছে তোমার x4 y4, আর এটা হচ্ছে তোমার x5 y5, 5টা শীর্ষ। ঠিক আছে, এখন এই পঞ্চভুজটার ক্ষেত্রফল বা এরিয়া, এরিয়াটা কি হবে? এরিয়া বের করার টেকনিক হচ্ছে, তুমি প্রথমে একটা সূত্র হচ্ছে হাফ ইন্টু, এইভাবে একটা পরম মানের চিহ্ন দিবা, পরম মানটা আবার ক্লোজ হবে এখানে, ঠিক আছে? এইবার দেখো পরম মান কি, পরম মান মানে হচ্ছে মডুলাস। মডুলাসের কাজ হচ্ছে মাইনাসকে প্লাস করা, মডুলাস মাইনাসকে প্লাস করে, ঠিক আছে? আর প্লাসকে কিন্তু প্লাসই রাখে।
ওকে ফাইন। এখন যেটা করব, এই 5টা শীর্ষবিন্দু থেকে যে কোনো একটা শীর্ষবিন্দু দিয়ে শুরু করব, যে কোনো একটা, এটা দিয়ে করতে পারি, এটা দিয়ে করতে পারি, যে কোনো একটা শীর্ষবিন্দু দিয়ে শুরু করব এবং ঘড়ির কাঁটার বিপরীত দিকে শীর্ষবিন্দুগুলো লিখবো। যেমন এটা দিয়ে যদি শুরু করি, ঘড়ির কাঁটার বিপরীত দিক, দেখো ঘড়ি কিন্তু ঘুরে এই দিকে, ঘড়ি কিন্তু এইভাবে ঘুরে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে তোমার ক্লকওয়াইজ। এইটার থেকে ধরলে এটা ক্লকওয়াইজ দিকে গেলে এইটা, তারপরে এইটা। আমি যাবো অ্যান্টি ক্লকওয়াইজ দিকে। ঘড়ির কাঁটার বিপরীত দিকটাকে ম্যাথমেটিক্সে পজিটিভ দিক বলে। ঘড়ির কাঁটার বিপরীত দিকটাকে ম্যাথমেটিক্সে কি বলে? পজিটিভ দিক। তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকটা কোনটা? এই যে এইটা। ঠিক আছে, এটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিক। হ্যাঁ, ঘড়ির কাঁটার বিপরীতে একটা একটা করে বিন্দু নিব, যে কোনো একটা দিয়ে শুরু করবো। এটা দিয়েও করলে হবে, এটা দিয়েও করলে হবে, ইচ্ছা। আমি এটা দিয়ে করি। তো প্রথম বিন্দুটা হচ্ছে x1 y1, তারপরটা হচ্ছে x2 y2, তারপরটা হচ্ছে x3 y3 সিরিয়ালি, তারপরেরটা x4 y4, তারপরেরটা x5 y5। 5টা পঞ্চভুজের 5টা শীর্ষ লেখা শেষ। লেখা শেষ। যেটা দিয়ে শুরু করছিলা সেটা আরেকবার শেষে লিখবা। শুরুতে যেটা আছে সেটা আরেকবার শেষে লিখতে হবে। শেষ। এগুলা কিন্তু ইন্টারেও আছে। হ্যাঁ, তুমি যদি x2 y2 দিয়ে শুরু করতে, তাহলে শেষে আবার x2 y2 লিখতে। তাহলে পঞ্চভুজের জন্য 6 বার লিখতে হবে, ত্রিভুজের জন্য 4 বার লিখতে হবে, চতুর্ভুজের জন্য 5 বার লিখতে হবে, একবার বেশি লিখতে হবে। এইবার ক্রস ফায়ারটা দেখো, এখানে একটা ক্রস ফায়ার হবে। ক্রস ফায়ারটা কি হবে? হাফ ইন্টু মডুলাস সাইন শুরু, এবার একটা ব্র্যাকেট, x1 y2, x1 y2 এই দুইটার গুণফল যোগ x2 y3, x2 y3 যোগ x3 y4 যোগ x4 y5 যোগ x5 y1। শেষ না? ব্র্যাকেট ক্লোজ। এবার একটা মাইনাস দিয়ে আরেকটা ব্র্যাকেট শুরু। এটা ফর্মুলা x2 y1 x2 y1 প্লাস x3 y2 x3 y2 প্লাস x4 y3 x4 y3 প্লাস x5 y4 x5 y4 প্লাস x1 y5। ঠিক আছে, শেষ। এটাই হচ্ছে আমার ক্ষেত্রফল। উদাহরণ যখন দিব আরো ক্লিয়ার হয়ে যাবে। তো আমি তোমাদেরকে কি বলছি, যে বিন্দুগুলো ঘড়ির কাঁটার বিপরীতে নিব। কিন্তু যদি ঘড়ির কাঁটার বিপরীতে না তোমার কাছে খুব প্যারা লাগে, ঘড়ির কাঁটার বিপরীত, ঘড়ির কাঁটার দিক যদি প্যারা লাগে, তাহলে অসুবিধা নেই। তাহলে অসুবিধা কেন নেই? কারণ এখানে মডুলাস চিহ্নটা আছে। এই মডুলাস চিহ্নটা যতক্ষণ আছে ততক্ষণ কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো মডুলাস চিহ্ন যদি থাকে তাহলে এটা তুমি সিকোয়েন্সটা ঘড়ির কাঁটার দিকে নাও, বিপরীত দিকে দাও, কোনো সমস্যা নেই। কারণ মডুলাস চিহ্নর কাজই হচ্ছে মাইনাসটাকে পজিটিভ করবে, পজিটিভটাকে পজিটিভই রাখবে। কিন্তু তুমি যদি ঘড়ির কাঁটার বিপরীতে নিতে পারো, তাহলে যদি নিতে পারো, হ্যাঁ, ম্যাথমেটিক্যালি পজিটিভ দিক হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকটাকে বল। তুমি যদি পজিটিভ দিকে নিতে পারো, তাহলে সুবিধা যেটা, তুমি পরম মান ইউজ না করে চাইলে তুমি সেকেন্ড ব্র্যাকেটও ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। কারণ ঘড়ির কাঁটার বিপরীতে নিলে এই রেজাল্টটা সবসময় পজিটিভ আসবে, আর ঘড়ির কাঁটার দিকে নিলে রেজাল্ট আসবে নেগেটিভ, যেটা এই পরম মানটাই নেগেটিভ রেজাল্টটাকে আবার পজিটিভ করে দিবে। ঠিক আছে, আর তুমি যদি ঘড়ির কাঁটার বিপরীতেই নাও, তাহলে তো রেজাল্টটা পজিটিভ আসবে, তাহলে তো পরম মানের আর দরকার নেই, তুমি সেকেন্ড ব্র্যাকেট ইউজ করলেই হয়ে যাচ্ছে। ঠিক আছে, যেমন আরেকটা উদাহরণ দেখাই। ধরো যে ত্রিভুজ আছে, মনে করো একটা ত্রিভুজ আছে। এই ত্রিভুজটা 3টা শীর্ষ আছে, x1 y1 x2 y2 x3 y3। এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করবো। ত্রিভুজটার ক্ষেত্রফল যদি ডেল্টা হয়, ডেল্টা ইকুয়ালস টু হবে হাফ ইন্টু পরম মান x1 y1, আমি যদি ঘড়ির কাঁটার বিপরীতে নিই x2 y2, তারপর হচ্ছে x3 y3। ত্রিভুজের 3টা শীর্ষ লেখা শেষ। প্রথমে যেটা সেটা আরেকবার লিখবো, x1 y1। এখন যেহেতু ঘড়ির কাঁটার বিপরীতে নিছি,
তাহলে এখানে আমি চাইলে সেকেন্ড ব্র্যাকেট দিলেও কোনো অসুবিধা হবে না, রেজাল্ট পজিটিভই আসবে, কোনো অসুবিধা নেই। তো আমি সেফ থাকার জন্য বা আগেরটার সাথে মিল করার জন্য আমি পরম মান চিহ্নটাই রাখতেছি। এবার হচ্ছে x1 y2 প্লাস x2 y3 প্লাস x3 y1 ব্র্যাকেট ক্লোজ, একটা মাইনাস শুরু, আবার একটা ব্র্যাকেট শুরু, x2 y1 প্লাস x3 y2 প্লাস x1 y3। ঠিক আছে, এটাই হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা। ওকে ওকে, এখন আসো এক্সাম্পল 14, যেটা তোমাদের বইয়ের উদাহরণের 13 নাম্বার ম্যাথ। এই অঙ্কটা কি বলছে, যে ত্রিভুজের তিনটা বিন্দু যথাক্রমে এ বি সি, তিনটা বিন্দু দেওয়া আছে, ত্রিভুজের ক্ষেত্রফল 4 বর্গ একক হইলে আর এর মান বের কর। এখন ত্রিভুজের তিনটা বিন্দু, একটা বিন্দু হচ্ছে 1/3, দেখো আমি যদি গ্রাফের মধ্যে বসাই, 1/3 বিন্দুটা কিন্তু ফার্স্ট কোয়াড্রেন্টে, মূল বিন্দু থেকে 1 ঘর ডানে 3 ঘর উপরে। মনে করলাম এই বিন্দুটা হচ্ছে 1/3 বিন্দু, 1,3 বিন্দু। এটা হচ্ছে 5,1 বিন্দু, 5 ঘর ডানে 1 ঘর উপরে, এটা হচ্ছে তোমার 5,1 বিন্দু। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে এ বিন্দু, 1,3 বিন্দু, এটা হচ্ছে তোমার বি বিন্দু, এটার স্থানাঙ্ক হচ্ছে 5,1, আর এইটা 3, আর এইটা আর এর ভ্যালু কিন্তু দেওয়া নাই। তাহলে বিন্দুটা কিন্তু এইদিকেও হইতে পারে, এইদিকেও হইতে পারে, আমি কিন্তু জানি না এটা কোন দিকে, আমি কিন্তু এটা জানি না কোন দিকে, এটা যে কোনো দিকেই হইতে পারে। ঠিক আছে, এই দিকেও হইতে পারে, এই দিকেও হইতে পারে, আমি কিন্তু জানি না। এই জিনিসটা বুঝতে হবে যে আমি জানি কি জানি না, আমি কিন্তু জানি না আসলে। সো এই দিকেও হইতে পারে, এই দিকেও হইতে পারে। ত্রিভুজটা তাহলে কি হবে, আমি যদি কানেক্ট করে দিই বিন্দুগুলা, ঠিক আছে, এটা হচ্ছে ত্রিভুজটা। এখন যেহেতু বিন্দুটা এই দিকেও হইতে পারতো, এই দিকেও হইতে পারতো, আমি তো বুঝতে পারতেছি না এটা আসলে কোন দিকে, আর এর ভ্যালু তো জানি না, তাহলে এটা ঘড়ির কাঁটার দিকে না বিপরীত দিকে সেটা কিন্তু আমি এনশিওর করে লিখতে পারবো না, নিশ্চিত করে লিখতে পারবো না। তো এই ক্ষেত্রে আমাকে অবশ্যই পরম মান চিহ্নটা ইউজ করতে হবে। কারণ কি, এখানে আমি আর এর ভ্যালু জানি না, বিন্দুটা এই দিকেও হইতে পারে, এই দিকেও হইতে পারে, সো ঘড়ির কাঁটার দিকে না বিপরীত দিকে এটা আমি বুঝতে পারতেছি না, তাই আমাকে অবশ্যই পরম মান চিহ্নটা বা মডুলাস সাইনটা ইউজ করতে হবে। এই ত্রিভুজটার ক্ষেত্রফল কি হবে, ত্রিভুজটার ক্ষেত্রফল, এটা তো সি বিন্দু না, হ্যাঁ, তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল ক্ষেত্রফল ইকুয়ালস টু কি হবে, হাফ ইন্টু মডুলাস সাইন। এবার এই বিন্দুটা 1,3, এটা 5,1, ওইটা হচ্ছে 3r, তারপরে 1,3, প্রথমে যে বিন্দুটা লিখছি সেটা আরেকবার। ঠিক আছে, ওকে। এখন এই বিন্দুটা যদি এইদিকে নিতাম তাহলে কিন্তু এটার পরে ওইটা আসতো। ঠিক আছে, সো এখন আমি যেটা করব, যেহেতু ঘড়ির কাঁটার দিকে নিছি না বিপরীত দিকে নিছি আমি বুঝতে পারতেছি না, বিন্দুটার অপোজিশন, এক্সাক্ট পজিশন আমি জানি না, তাই আমি অবশ্যই মডুলাস সাইনটা নিয়েই কন্টিনিউ করব। এবার আসলে এটা গুণ করলে 1 ইন্টু 1 মানে 1, 5 ইন্টু আর, 5r, 3 ইন্টু 3 মানে হচ্ছে 9, মাইনাস 3 5 15, 3 ওকে 3, আর ইন্টু 1 মানে হচ্ছে আর। ঠিক আছে, এখন আসো হাফ ইন্টু 1 প্লাস 9 মানে হচ্ছে 10, প্লাস 5r, প্লাস প্লাস না, এখানে তো হচ্ছে মাইনাস 15 প্লাস 3 মানে হচ্ছে 18, প্লাস আর, হাফ ইন্টু, দেখো এটার থেকে কিন্তু এটা বিয়োগ হবে, পুরাটার আগে কিন্তু বিয়োগ আছে, তাহলে -18 মাইনাস আর। ঠিক আছে, তাহলে এটা যদি আমি লিখি 10 প্লাস 5r মাইনাস 18 মাইনাস আর,
তাহলে কি দাঁড়াচ্ছে, হাফ ইন্টু 5r থেকে একটা আর বিয়োগ করলে হবে 4r, আর 10 থেকে 18 বিয়োগ করলে হবে -8। ঠিক আছে, তো তুমি যদি এখান থেকে একটা 2 কমন নাও, 2 চাইলে পরম মানের বাইরেও কমন নিতে পারবা, কোনো অসুবিধা নেই। তা 2 কমন নিলে, 2 না, তুমি চাইলে আচ্ছা 2ই কমন নাও, কারণ এখানে হাফ আছে, তো একটা 2 কমন নিলে হাফ আর 2 কাটা যাবে। 2 কমন নিলে এখানে আসতেছে টোয়াইস আর -4। আমি চাইলে 4ও কমন নিতে পারতাম, কোনো সমস্যা নেই। তা 2 কাটা যাবে, থাকবে হচ্ছে টোয়াইস আর -4, টোয়াইস আর -4। ওকে, একটা লাইন মনে হয় দেখতে একটু অসুবিধা হচ্ছে তোমাদের। জাস্ট হাফ আর 2 কাটছি, এখানে লিখছি টোয়াইস আর -4, হাফ আর 2টা কেটে দিছি, টোয়াইস আর -4 পরম মান দিয়ে নিচে লিখছি। ঠিক আছে, ওকে ওকে। ওকে, এখন এই ত্রিভুজটার ক্ষেত্রফল দেওয়া আছে 4 বর্গ একক। তাহলে প্রশ্ন মতে এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত বের হয়েছে, যে মডুলাস অফ টোয়াইস আর -4, মডুলাস অফ টোয়াইস আর -4, এটা ক্ষেত্রফল বের হয়েছে, এটা হচ্ছে 4 বর্গ একক। প্রশ্ন মতে ত্রিভুজটার ক্ষেত্রফল 4 বর্গ একক, আমরা ক্ষেত্রফল বের করছি টোয়াইস আর -4, এটা হচ্ছে 4 বর্গ। এখন গতদিন তোমাদেরকে আমি বলছি কিনা আমার খেয়াল নাই, তোমরা আমাকে বলো যে আমি বলছিলাম কিনা কোনো ক্লাসে। যখন মডুলাস সাইনটা উঠে যায় তখন একটা প্লাস মাইনাস আসে। মডুলাস চিহ্নটা তুমি যদি তুলে দাও তাহলে একটা প্লাস মাইনাস আসবে। প্লাস মাইনাসটা তুমি বাম দিকেও দিতে পারো, ডান দিকেও দিতে পারো, তোমার ইচ্ছা। আমি ডান দিকে দিচ্ছি, বায়ে অথবা ডানে যে কোনো একটা জায়গায় প্লাস মাইনাস দিতে হবে। ঠিক আছে, বায়ে অথবা ডানে যে কোনো একটা জায়গায় প্লাস মাইনাস দিতে হবে। এখন তুমি প্লাস নিয়ে একবার ক্যালকুলেশন করবা, মাইনাস নিয়ে একবার ক্যালকুলেশন করবা। তো প্লাস নিয়ে পাই, দেখো প্লাস নিলে কি পাও, টোয়াইস আর -4 ইকুয়ালস টু, প্লাস যদি নাও তাহলে +4, তাহলে এখান থেকে তুমি পাচ্ছ টোয়াইস আর ইকুয়ালস টু 8, তাহলে আর এর ভ্যালু ইকুয়ালস টু তুমি পাচ্ছ 4। ঠিক আছে, আর তুমি যদি মাইনাসটা নাও এখান থেকে, তাহলে মাইনাস নিয়ে কি পাও, যে টোয়াইস আর -4 ইকুয়ালস টু -4, টোয়াইস আর -4 ইকুয়ালস টু -4। এখান থেকে তুমি পাচ্ছ টোয়াইস আর ইকুয়ালস টু 0 বা আর ইকুয়ালস টু 0। ঠিক আছে, তোমাদের আর এর মান বের করতে বলছিল, অতএব আর সমান 4 অথবা 0, 4 বা 0, এটাই আনসার। সো আমরা কারা কারা ভালো মতো বুঝতে পারছি অঙ্কটা, তারা ভাইয়াকে একটু ক্লিয়ার লিখে জানায় দিও। ঠিক আছে, অঙ্কগুলা বুঝলে কিন্তু অনেক সহজ। এই অঙ্কগুলা এইচএসসি তেও আছে। ঠিক আছে, দেখো আরেকটা অঙ্ক যদি তুমি করো, 15 নাম্বার অঙ্কটা, 15 নাম্বার অঙ্কটা একটু খেয়াল করো। হ্যাঁ, এটা যে কোনো ত্রিভুজের জন্য, সমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ, যে কোনো ত্রিভুজের জন্য এই ফর্মুলা কাটবে, অসুবিধা নেই। একটা চতুর্ভুজের 4টা শীর্ষ দেওয়া আছে, ABCD। ঠিক আছে, 4টা শীর্ষ দেওয়া আছে, এখানে পির ভ্যালু কি আমরা জানি? জানি না। সো আসলে পির ভ্যালুটা কিন্তু আমরা জানি না, কিন্তু এখানে একটা তথ্য দেওয়া আছে। এবং দেখো, একটা চতুর্ভুজের 4টা শীর্ষ ABCD তো দেওয়া আছেই, এবং শীর্ষ সমূহ ঘড়ির কাঁটার বিপরীত দিকে আবর্তিত। প্রশ্নের মধ্যে বলে দিছে যে শীর্ষ যে 4টা ABCD, এই 4টা ঘড়ির কাঁটার বিপরীত দিকে। ঠিক আছে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এটা এ হইলে এটা বি, এটা সি, এটা ডি, ঘড়ির কাঁটার বিপরীত দিকে আছে বিন্দুগুলোর সিকোয়েন্সটা, এটা প্রশ্নের মধ্যে বলা আছে। এবং শীর্ষসমূহ ঘড়ির কাঁটার বিপরীত দিকে আবর্তিত। এই কথাটা কিন্তু আগের অঙ্কে বলা নেই, এই কথাটা আগের অঙ্কে বলা ছিল না, কিন্তু এখানে বলা আছে। এখানে যেহেতু বলা আছে, তাহলে এখানে কিন্তু আমি শিওর যে শীর্ষ 4টা ঘড়ির কাঁটার বিপরীত দিকে। সো এখানে পরম মান না নিয়ে আমি কিন্তু সেকেন্ড ব্র্যাকেট নিয়েই কাজ চালাই দিতে পারি। ঠিক আছে, ওকে।
তাহলে এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল বের করতে হবে, তারপরে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলও বের করতে হবে, তারপর দেখাইতে হবে যে তারপরে কি বলছে, এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলের দ্বিগুণ হইলে পি এর মান নির্ণয় করো। ওকে ফাইন। আমাদের কিন্তু বলেই দিছে যে এই যে বিন্দুগুলা এবিসি, এ বি সি ডি, চারটা বিন্দু, এগুলো কিন্তু ঘড়ির কাঁটার বিপরীত দিকে আবর্তিত, এটা কিন্তু বলে দিছে প্রশ্নের মধ্যে। সো এইটা হচ্ছে আমাদের এখানে একটা প্লাস পয়েন্ট যে ভাই একটা তথ্য দেওয়া আছে, সো এখানে পরম মান ইউজ না করলেও চলবে। তাহলে আমাদের এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফলটা কি হবে দেখো, এ বি সি ডি চতুর্ভুজ সাইন দিলাম, হ্যাঁ, এইটার ক্ষেত্রফল হাফ ইন্টু 3 4 -4 2 6 - 1 P3। ঠিক আছে, এবার প্রথমে যে বিন্দুটা লিখছি 3 4, এটা শেষে আবার লিখলাম। ওকে, এবার আসো, এবং বিন্দুগুলা কিন্তু ঘড়ির কাঁটার বিপরীত দিকে, সো এখানে কিন্তু আমি সেকেন্ড ব্র্যাকেট নিয়ে কাজ করলেই হবে, আর মডুলাস সাইন পরম মান চিহ্নের কিন্তু দরকার হচ্ছে না। সো খেয়াল করো, 3 × 2, এই যে 3 × 2, আগে দাগ দিয়ে দেখাই, 3 দুগুণ কত, 6, -4 × -1, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, +4 হবে, 6 × 3 3 6 18, p × 4 মানে হচ্ছে 4p, মাইনাস আবার একটা ব্র্যাকেট শুরু, -16, 6 দুগুণ 12, মাইনাস p, 3 3 9। ঠিক আছে, ইকুয়ালস টু হাফ ইন্টু, দেখো 6 যোগ 4 মানে হচ্ছে 10, 10 আর 18 হচ্ছে তোমার 28, 28 + 4p, 28 + 4p। ঠিক আছে, মাইনাস, এবার খেয়াল করো, 12 -16 যোগ 12 মানে হচ্ছে -4, -4 + 9 মানে হচ্ছে শুধু 5, হ্যাঁ, 9 থেকে 4 বিয়োগ করলে হচ্ছে 5, -16 যোগ 12 হচ্ছে -4 যোগ 9 মানে হচ্ছে শুধু 5, মাইনাস p, সেকেন্ড ব্র্যাকেট, হাফ ইন্টু twice 8 + 4p -5 + p, যেহেতু মাইনাস দিয়ে গুণ আছে, হাফ ইন্টু 28 বিয়োগ 5, 28 থেকে 5 বিয়োগ করলে কত হয় ভাই, 23 হয়, 4p যোগ p মানে হচ্ছে 5p। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের এবিসিডি চতুর্ভুজটার ক্ষেত্রফল। ওকে, ওকে, এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল আমরা বের করে ফেললাম। এবার আসো এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বের করি, এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করি। এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়ালস টু হাফ ইন্টু, এ হচ্ছে 3 4, বি হচ্ছে -4 2, সি হচ্ছে 6 - 1। প্রথমে যে বিন্দুটা লিখছি এটা আরেকবার শেষে লিখতে হবে, কারণ প্রশ্নে যেহেতু বলা আছে বিন্দুগুলা ঘড়ির কাঁটার বিপরীতে, তাহলে এখানে আমি সেকেন্ড ব্র্যাকেট দিলেই হবে। 3 দুগুণ 6, এটা হচ্ছে +4, 4 6 24, মাইনাস -16, 6 দুগুণ 12, -3। ঠিক আছে, ওকে, এটা আসতেছে হাফ ইন্টু 6 আর 4 10, 10 আর 24 হচ্ছে তোমার 34। ঠিক আছে, 34
ওকে, মাইনাস, এটা খেয়াল করো, -16 + 12, -16 + 12 হচ্ছে -4, -4 -3 হচ্ছে -7, সামনে একটা মাইনাস থাকাতে একবারে +7 হয়ে যাবে একবারে। ঠিক আছে, সবগুলো যোগ বিয়োগ করো, 6 + 4 10 + 24 মানে 34, -16 + 12 মানে -4, -3 মানে -7, সামনে একটা মাইনাস থাকাতে এটা +7 হয়ে গেল। এখন 34 + 7, 34 + 7 হচ্ছে 41, এটা আসতেছে তোমার 41 / 2, 41/2। ঠিক আছে, 41/2। এক সেকেন্ড, এক সেকেন্ড। ওকে, ওকে, এখন কি বলছে দেখো, এবিসিডি চতুর্ভুজটার ক্ষেত্রফল এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলের দ্বিগুণ। ঠিক আছে, তাহলে প্রশ্ন মতে চতুর্ভুজটার ক্ষেত্রফল হচ্ছে 1/2 × 23 + 5p, 1/2 × 23 + 5p, এটা হচ্ছে চতুর্ভুজটার ক্ষেত্রফল। আর এই চতুর্ভুজটার ক্ষেত্রফল হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফলের দ্বিগুণ, তাহলে ইকুয়ালস টু ত্রিভুজের ক্ষেত্রফল গুণন 2, ত্রিভুজের ক্ষেত্রফলের দ্বিগুণ। চতুর্ভুজের ক্ষেত্রফল এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলের দ্বিগুণ, তাহলে চতুর্ভুজের ক্ষেত্রফল ইকুয়ালস টু ত্রিভুজের ক্ষেত্রফল গুণন 2। হ্যাঁ, অনেকেই বুঝতে পারি না যে 2 গুণটা কি চতুর্ভুজের সাথে হবে নাকি ত্রিভুজের সাথে হবে। প্রশ্নে কি বলছে, চতুর্ভুজের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফলের দ্বিগুণ, মানে ত্রিভুজের ক্ষেত্রফলটা যদি ডাবল করি, ত্রিভুজের ক্ষেত্রফলটাকে যদি ডাবল করি তাহলে চতুর্ভুজের ক্ষেত্রফলের সমান হয়, তাহলে চতুর্ভুজের ক্ষেত্রফলটা কিন্তু বড়। তো চতুর্ভুজের ক্ষেত্রফলটা ত্রিভুজের ক্ষেত্রফলটাকে যখন ডাবল করা হয় তখন এটা বড় হয়, তখন এটা চতুর্ভুজের ক্ষেত্রফলের সমান হয়। এখন কাটাকাটি করো, এখান থেকে আসছে তোমার দেখো, আমি যদি এক কাজ করি, এই দুই কেটে দিই, এই দুইটা এই পাশে নিয়ে যাই, তাহলে এটা হবে 23 + 5p ইকুয়ালস টু কি হবে, এই দুই কাটা, এই দুইটা এই পাশে আসলে 41 এর সাথে গুণন হয়ে এটা 82 হয়ে যাবে। 41 × 2 মানে হচ্ছে 82, তাহলে 5p ইকুয়ালস টু হবে 82 - 23। এখন 82 থেকে 23 যদি বিয়োগ করি, 82 থেকে 23 বিয়োগ করলে বিয়োগফল আসতেছে 59, বিয়োগফলটা আসতেছে 59। তাহলে এখান থেকে পি এর ভ্যালুটা কি আসবে, 59/5। ঠিক আছে, 59/5। পি এর ভ্যালু বের করতে বলছিল, পি এর ভ্যালু হচ্ছে 59/5, 59/5, 59/5। সো যারা যারা বুঝতে পারছি ভাইকে একটু ক্লিয়ার লিখে জানাই দিও। 11.8ও লিখতে পারো। হ্যাঁ, না 11.8 না তো, 59 কে 5 দিয়ে ভাগ যদি করি তাহলে কত আসে? হ্যাঁ, 11.8 এটাও লিখতে পারো, অসুবিধা নেই। ঠিক আছে, ওকে। সো বুঝলে ভাই একটু ক্লিয়ার লিখে জানাই দিও ভাইকে। এই সূত্রের প্রতিপাদনটা তো আসলে তোমাদের সিলেবাসে নাই, প্রতিপাদন অনেক বড়। ঠিক আছে, এটা জানতে চাও ভালো, তানভীর জিজ্ঞেস করছিল, তানভীর আনসুম। সেটার প্রতিপাদন জানতে চাইলে তোমার নিজের দায়িত্বে একটু গুগল চ্যাট জিপিটিতে সার্চ দিয়ে বের করতে হবে। হ্যাঁ, আমি দেখাইতে গেলে ক্লাসে বিশাল হয়ে যায়। তোমরা কিন্তু এখানে বর্গ একক কথাটা ইউজ করতে পারতে চাইলে, যে এত বর্গ একক, চতুর্ভুজের ক্ষেত্রফলটা এত বর্গ একক, আর ত্রিভুজের ক্ষেত্রফলটা এত বর্গ একক, বর্গ একক। ঠিক আছে, ওকে। দেখো এই অঙ্কটা, ওকে, এক দেখাও যে এ বি সি ডি ই 5টা বিন্দু দেওয়া আছে, এ বি সি ডি ই
শীর্ষ বিশিষ্ট বহুভুজের ক্ষেত্রফল 11 বর্গ একক, এটা দেখাইতে হবে। দেখায় যে ABCDE শীর্ষ বিশিষ্ট বহুভুজের ক্ষেত্রফল 11 বর্গ একক, এটা দেখাইতে হবে। ঠিক আছে, বলতো এই বহুভুজটার নাম আছে, একটা সুন্দর একটা নাম আছে, এই নামটা কি? এই বহুভুজটার খুব সুন্দর একটা নাম আছে, নামটা কি আমাকে বলতে পারবা? একক না দিলে মার্ক কাটা যাবে, কিন্তু একক দেওয়াটা ভালো, হ্যাঁ, টিচার চাইলে কাটতে পারে, সো একক দিবা। ABCDE শীর্ষ বিশিষ্ট বহুভুজটার একটা নাম আছে। এই তো, কে সবার আগে বলছে? ভূমিজা। হ্যাঁ, পঞ্চভুজ। হ্যাঁ, হুমায়রাও বলছে পঞ্চভুজ, বর্ণিল বলছে পঞ্চভুজ। হ্যাঁ, ঠিক আছে। নাজাহাত মারিয়া খন্দকারও বলছে, অনেকেই বলছে। ঠিক আছে, হ্যাঁ, থ্যাংক ইউ। এটার নাম হচ্ছে পঞ্চভুজ, যেহেতু এখানে 5টা শীর্ষ, তাই এটা পঞ্চভুজ। তুমি চাইলে পঞ্চভুজটা একটু পারফেক্টলি আঁকার চেষ্টা করতে পারো, কিন্তু একটু পারফেক্টলি যদি আঁকার চেষ্টা করি, আমি কি করব জানো? এই যে একটা গ্রাফ পেপার নিজে এঁকে নিব, পরে আবার মুছে দিলেও অসুবিধা নেই। ঠিক আছে, পরে চাইলে তুমি মুছে দিতে পারো। এখন খেয়াল করো, এটা হচ্ছে 2 - 3, মানে 2 ঘর ডানে 3 ঘর নিচে। আর 2 - 3 এটা হচ্ছে 2 - 3, এটা হলো 3 - 1, মানে 3 ঘর ডানে 1 ঘর নিচে। 3 - 1, এটা হচ্ছে 2 - 3, 3 - 1, এটা হচ্ছে 20, মানে 2 ঘর ডানে 2। ঠিক আছে, আর এটা হচ্ছে -2 - 1, মানে 2 ঘর বাইরে 1 ঘর নিচে। হ্যাঁ, এই বিন্দুটা এখানে হইলেই হয়ে যায়, যে এরকম আর কি। ছবিটা যদি আমি আঁকি, খেয়াল করো, ছবিটা এরকম। হইলো না তো, হবে। দেখো আমি দেখাই দেব। প্রথমে হচ্ছে 2 - 3, এটা এ বিন্দু 2 - 3, তারপরে বি বিন্দু 3 - 1, 3 - 1, এটা হচ্ছে সি বিন্দু 2, 0। ঠিক আছে, এটা হচ্ছে আমার ডি বিন্দু, ডি বিন্দু হচ্ছে -1, 1, আর এটা হচ্ছে আমার ই বিন্দু। ছবিটা আঁকার চেষ্টা করবা, তাহলে অঙ্কটা ফিল করাটা সহজ হয়। ঠিক আছে, 5টা শীর্ষবিন্দু নিয়ে ফেললাম, এবং আমি চেষ্টা করছি একদম সুন্দর মতো আপেক্ষিক অবস্থান ঠিক রেখে আঁকার। আপেক্ষিক অবস্থান মানে হচ্ছে একটার সাপেক্ষে আরেকটার অবস্থান, ডানে আছে, নিচে আছে, উপরে আছে। হ্যাঁ, দেখো, এ বিন্দু থেকে বি বিন্দুটা ডান দিকে আছে, উপরে আছে, বি থেকে সি বিন্দুটা বায়ে আছে, উপরে আছে, এরকম অবস্থানটা ঠিক রেখে আঁকার চেষ্টা করছি। এখন আমাদের এ বি সি ডি পঞ্চভুজের ক্ষেত্রফলটা বের করব। এ বি সি ডি ই পঞ্চভুজের ক্ষেত্রফল, এ বি সি ডি ই পঞ্চভুজের ক্ষেত্রফল, ক্ষেত্রফল ইকুয়ালস টু হবে হাফ ইন্টু, হ্যাঁ, হাফ ইন্টু, যে কোনো একটা থেকে শুরু করবো, যে কোনো একটা, আমি এ থেকেই শুরু করি। 2 - 3, 2 - 3, 3 - 1, 3 - 1, 20, 20, -1, -2, -1। ঠিক আছে, আর প্রথমে যেটা লিখছো সেটা আরেকবার। পঞ্চভুজ যেহেতু, টোটাল 6 বার, 1, 2, 3, 4, 5, 6, শেষ। এখন আসো, হাফ ইন্টু, আমি যেহেতু অ্যান্টি ক্লকওয়াইজ নিছি, এ বি সি ডি, এই যে এইভাবে ঘুরছি, এ থেকে বি এর দিকে গেছি, বি থেকে সি, এই যে এই দিকে ঘুরছি, কিন্তু দেখো, এ থেকে গেছি বি এর দিকে, বি থেকে গেছি সি এর দিকে, সি থেকে ডি এর দিকে, ডি থেকে ই এর দিকে, ই থেকে এর দিকে, আমি ঘুরছি কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার বিপরীতে। তাহলে আমি কিন্তু পরম মানও দিতে পারি, আবার চাইলে আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে অঙ্কটা করতে পারি। এখন 2 × -1 মানে -2, 3 × 0 মানে হচ্ছে 0, 2 × 1 মানে হচ্ছে 2, -1 × -1 মানে হচ্ছে +1, এই দুইটা গুণ করলে হচ্ছে +6, মাইনাস -9, -2,
0 -2 -2, ঠিক আছে, হাফ ইন্টু, দেখো -2 +2 কাটা যাবে, 6 আর 1 এ 7, এখান থেকে আসতেছে 7। আর এখানে খেয়াল করো, -9 -2 মানে -11 -13 -15, -15 মানে +15, তাহলে এটা আসতেছে তোমার হাফ ইন্টু 7 আর 15 যোগ করলে হচ্ছে 22 ইকুয়ালস টু 11, 11 বর্গ একক, 11 বর্গ একক, ঠিক আছে। তাহলে লিখবো অতএব ABCDE পঞ্চভুজের ক্ষেত্রফল 11 বর্গ একক দেখানো হলো, এটাই কিন্তু দেখাতে বলছিল, দেখানো হলো বা শর্ট। বুঝলে ভাইকে একটু ক্লিয়ার লিখে কনফার্ম করে দাও, ঠিক আছে। পরম মান নিলেও কোনো অসুবিধা ছিল না, এখানে পরম মান থাকতো, এখানে পরম মান থাকতো, তারপরে লাইনে মডুলাস অফ 22 মানে হচ্ছে 11, তার মডুলাস অফ 22 মানে 22 ভাগ 2 মানে হচ্ছে 11, একই আসতো। পরম মান নাও বা না নাও কোনো অসুবিধা নেই, একই আনসার, ঠিক আছে। ভাইয়া অর্থ বলছো, এটা কি কি ফর্মুলা আমি জানি না, এটার কোনো এরকম কোনো নাম আছে কিনা, ঠিক আছে। এখন পড়বো হচ্ছে সরল রেখার ঢাল। এই সরল রেখার ঢালের কনসেপ্টটা খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট টপিক অফ দিস চ্যাপ্টার। আমি এটা এখন শুরু করতে যাচ্ছি, ঠিক আছে। সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক যেটা হচ্ছে সরল রেখার ঢাল। এই ঢালের কনসেপ্টটা যদি তুমি ভালো করে বুঝতে পারো, তাহলে তোমার অঙ্কগুলো অনেক সহজ লাগবে, এবং এই ঢালের কনসেপ্টের অনেক অঙ্ক তুমি এইচএসসি তে পাবে। সো আজকের ক্লাসে আমরা ঢাল শিখবো, এমন ভাবে শিখবো যাতে করে এইচএসসি তে যেও আমরা ওইটা অ্যাপ্লাই করতে পারি। সো এসএসসি তে শিখবো, ক্লাস 9-এ শিখবো, ইন্টারে উঠেও আমরা এই কনসেপ্টটা অ্যাপ্লাই করতে পারবো, এরকম কনফিডেন্স আমাদের কার কার আছে? হ্যাঁ, সবসময় কনফিডেন্স নিয়ে পড়ালেখা করতে হবে, ঠিক আছে। মুজাহিদ বলছে যে ভাইয়া পরম মান নিয়ে একবার করে দেন। এটা যদি পরম মান নিয়ে করতাম, তাহলে সেকেন্ড ব্র্যাকেটের জায়গায় পরম মান থাকতো, এই সেকেন্ড ব্র্যাকেটের জায়গায় পরম মান থাকতো, এটা সেমই থাকতো, খালি সেকেন্ড ব্র্যাকেটের দুইটার জায়গায় পরম মান থাকতো, বাকি সবকিছু সেম থাকতো। হ্যাঁ, এখানে পরম মান থাকতো 7 যোগ 15 22, মডুলাস অফ 22 মানে শুধু 22, খালি সেকেন্ড ব্র্যাকেটের জায়গায় পরম মান, আর কিচ্ছু না, ঠিক আছে। সো ঢাল কি খুব ভালো করে আমরা বুঝবো। বেসিকলি আমি যদি মোটা দাগে বলি, ঢাল হচ্ছে একটা সরল রেখা কি পরিমাণ হেলে আছে, এক্স অক্ষের সাথে কি পরিমাণ হেলে আছে তার একটা পরিমাপ। একটা সরল রেখা এক্স অক্ষের সাথে কি পরিমাণ হেলে আছে তার একটা পরিমাপ। ধরো আমি একটা সরল রেখা, আর এই যে ভূমিটা হচ্ছে, মাটিটা হচ্ছে এক্স অক্ষ, এই মুহূর্তে আমি মাটির সাথে একদম খাড়া লম্বভাবে আছি। আমি যদি একটু বেঁকে যাই, তাহলে কিন্তু মাটির সাথে একটা অ্যাঙ্গেল করলাম। হ্যাঁ, কতটুকু অ্যাঙ্গেল করলাম, হ্যাঁ, এটার একটা পরিমাপ হচ্ছে, পরিমাপক হচ্ছে ঢাল। তো দেখো, মনে করো এইটা একটা স্ট্রেইট লাইন, এটা একটা স্ট্রেইট লাইন, এই স্ট্রেইট লাইনটা এক্স অক্ষের, এই যে এই মূল বিন্দু থেকে এক্স অক্ষের ডান দিকটা, এটাকে বলে হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিক, আর বাম দিকটাকে বলে হচ্ছে ঋণাত্মক দিক। হ্যাঁ, এই বাম দিকটা হচ্ছে এক্স অক্ষের নেগেটিভ সাইড, আর মূল বিন্দু থেকে ডান দিকটা হচ্ছে এক্স অক্ষের পজিটিভ সাইড। মূল বিন্দু থেকে উপরের দিকটা হচ্ছে ওয়াই অক্ষের পজিটিভ সাইড, মূল বিন্দু থেকে নিচের পার্টটা হচ্ছে ওয়াই অক্ষের নেগেটিভ সাইড, ঠিক আছে। এক্স অক্ষের ধনাত্মক দিক হচ্ছে ডান দিকটা। এখন এই সরল রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, মানে ডান দিকের সাথে ধরো থেটা কোণ তৈরি করছে। সরল রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থেটা কোণ তৈরি করছে, সাপোজ, হ্যাঁ, থেটা কোণে হেলে আছে। হ্যাঁ, একটা সরল রেখা যদি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থেটা কোণ তৈরি করে, তাহলে সেই সরল রেখাটার ঢাল হচ্ছে ট্যান থেটা।
ঢাল কি? ঢাল হচ্ছে থিটা কোণ তৈরি করে। তো সরলরেখাটা ঢাল হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণটা তৈরি করছে সেই কোণটা ট্যানজেন্ট অনুপাত, ট্যান থিটা। ঢালের ইংরেজি হচ্ছে স্লোপ। হ্যাঁ, স্লোপ। স্লোপ বানানটা ই হবে একটা, স্লোপ। আর এটাকে এম দিয়ে প্রকাশ করা হয়, ঢালকে এম দিয়ে প্রকাশ করা হয়, স্লোপকে এম দিয়ে প্রকাশ করা হয়। এম হচ্ছে ট্যান থিটা। একটা সরল রেখা যদি থিটা কোণ তৈরি করে তাহলে সরল রেখাটা ঢাল হচ্ছে ট্যান থিটা। ঠিক আছে? সো আমাকে বলো তো, আমাকে বলো তো এইটা আজকের ক্লাসে 2 নম্বর পোলটা, 1 নম্বর পোলের আগে 2 নম্বর পোল দিলাম। হ্যাঁ, যদি কোনো সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে তবে সরলরেখাটার ঢাল কত হবে? 2 নম্বর পোলটা লঞ্চ করতেছি, 1 নম্বরটা পরে করো। ঠিক আছে, এটা পোল লঞ্চ করে দিই। এটা হচ্ছে আজকের ক্লাসের সেকেন্ড পোল, মাত্রই শিখাইলাম। কি শিখাইলাম ভাইয়া? একটা সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে বা ডান দিকের সাথে থিটা কোণ তৈরি করলে এই সরল রেখাটার সাপেক্ষে এটা হচ্ছে ডান দিক, এটা হচ্ছে বাম দিক। ডান দিকের সাথে যে কোণটা সেটা হচ্ছে থিটা, তাহলে ঢাল হচ্ছে ট্যান থিটা। তাহলে আমাদের সরল রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 60 ডিগ্রি কোণ তৈরি করছে। এই রেখাটার ঢাল কি হবে? এ বি সি নাকি ডি? টাইম তো বেশি দেওয়া যাবে না, 5 সেকেন্ড। 5 4 3 2 and 1, টাইম আপ। ঠিক আছে, ওকে। দেখো আমাদের রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 60 ডিগ্রি কোণ তৈরি করছে। তাহলে আমাদের রেখাটার ঢাল বা এম হচ্ছে tan 60 ডিগ্রি। tan 60 ডিগ্রি, tan 60 ডিগ্রির ভ্যালু কত? tan 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে √3। ঠিক আছে, তাহলে অপশন সি হচ্ছে আমাদের এই ম্যাথটা রাইট আনসার। রাইট আনসার যারা দিছো সবাইকে কনগ্রাচুলেশনস। বাট সবার প্রথমে যে 5 জন রাইট আনসার দিছো তার মধ্যে প্রথমে আছে হচ্ছে তানভীর আঞ্জুম হিমেল, আরিবা ইসলাম, রাহাত, তামিম হাসান আর মরিয়ম। এই 5 জন, এই 5 জন সহ যারা যারা রাইট আনসার দিছো সবাইকেই থ্যাংক ইউ। ঠিক আছে, ওকে। এখন মনে করো এই রেখাটার উপরে দুইটা বিন্দু আছে। একটা বিন্দু হচ্ছে x1, y1, আরেকটা বিন্দু হচ্ছে x2, y2। এই রেখাটার উপরে দুইটা বিন্দু আছে। ঠিক আছে, এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই বিন্দুটা থেকে এক্স অক্ষের উপরে একটা লম্ব আঁকলাম, এই বিন্দুটা থেকে এক্স অক্ষের উপরে একটা লম্ব আঁকলাম, আর এই বিন্দুটা থেকে এই রেখাটার উপরে একটা লম্ব আঁকলাম, এই রেখাটার উপরে একটা লম্ব আঁকলাম এই বিন্দুটা থেকে। খুব ভালো করে দেখো তো, এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে x2, y2। এই বিন্দুটার ভুজ x2, তার মানে হচ্ছে বিন্দুটা মূল বিন্দু থেকে x2 পরিমাণ ডান দিকে আছে, y2 পরিমাণ উপরে আছে। x2, y2 মানে কি? বিন্দুটা মূল বিন্দু থেকে x2 পরিমাণ ডান দিকে আছে, y2 পরিমাণ উপরে আছে। এই বিন্দুটার স্থানাঙ্ক x1, y1 মানে হচ্ছে বিন্দুটা মূল বিন্দু থেকে x1 পরিমাণ ডান দিকে আছে, y1 পরিমাণ উপরে আছে। তাই না ভাইয়া? এখন তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানাও তো ভাইয়া, সেটা হচ্ছে এই লেনটা কত? এই লেনটা কত? আমি তোমাদেরকে একটু হিন্টস দিয়ে দিই। হ্যাঁ দেখো, এতটুকু x2 আর এখান থেকে পুরাটা হচ্ছে x1। এই মূল বিন্দু থেকে এতটুকু হচ্ছে x2, মূল বিন্দু থেকে এই পুরাটা হচ্ছে x1। তাহলে এতটুকু কিন্তু ভাইয়া x1 মাইনাস x2। ঠিক আছে, এখন এইটা যদি x1 মাইনাস x2 হয়, এটাও হবে x1 মাইনাস x2। তোমরা আমাকে কি বলতে পারবে ভাই এই লেনটা কত? এই লেনটা কত? খেয়াল করো, এইটা y2, এইটা y2 হলে এইটাও কিন্তু y2, আর পুরাটা হচ্ছে y1। এইটা হচ্ছে তোমার y1 মাইনাস y2, y1 y1 মাইনাস y2। ঠিক আছে, ওকে। অনেকে ভাবতেছো ভাই এটা তো এক্স অক্ষের ঋণাত্মক দিকে, ব্যাপারটা তা না। এই যে রেখাটা, এই রেখাটার এই যে ডান দিকের সাথে যে কোণটা তৈরি করছে, যে এই দিকের সাথে,
এই রেখাটার সাপেক্ষে যে ডান দিক হচ্ছে এইটা, এই ডান দিকের সাথে থিটা কোণ তৈরি করছে, আর বাম দিকের সাথে এই কোণটা তৈরি করছে। ঠিক আছে, আমরা ডান দিকের সাথে যে কোণটা সেটা নিয়ে কাজ করতেছি। এখন বলো তো ভাইয়া, এই কোণটা যদি থিটা হয় তাহলে এই কোণটাও থিটা হবে, কেন থিটা হবে কেউ বলতে পারবা? এই কোণটা আর এই কোণটা সমান, কেন সমান বলতে পারবা? দেখি কার মনে আছে। একান্তর কোণ বলে নাকি অনুরূপ কোণ বলে, কার মনে আছে অনুরূপ কোণ একান্তর কোণ ক্লাস এইটা আমরা শিখছি। এই কোণটা আর এই কোণটা কি কোণ, দেখো এই রেখাটা আর এই রেখাটা কিন্তু সমান্তরাল, এটা হচ্ছে ছেদক, ছেদকের একই পাশে অবস্থিত কিন্তু অনুরূপ কোণ। এইটা থেটা হইলে এইটাও থেটা, কারণ অনুরূপ কোণ বলে, অনুরূপ কোণ বলে, তাই তো। এখন এই যে ত্রিভুজটা দেখতেছো, আমি একটু মার্ক করে দেখাই। এই যে ত্রিভুজটা দেখতেছো তোমরা, এই ব্লু কালারে মার্ক করে দিলাম। এই ত্রিভুজটা থেকে ট্যান থেটা সমান কি লিখতে পারো? এই ত্রিভুজটা থেকে তোমরা ট্যান থেটা সমান কি লিখতে পারো? ট্যান থেটা ইকুয়ালস লিখতে পারো লম্ব ভাগ ভূমি। লম্ব হচ্ছে এইটুকু, y1 মাইনাস y2, আর ভূমি হচ্ছে x1 মাইনাস x2, আর ঢাল মানেই তো ট্যান থেটা, এটাই তো ঢাল, ঢাল মানে হচ্ছে এম সমান ট্যান থেটা, আর ট্যান থেটা মানে কিন্তু এইটা, হ্যাঁ, y1 মাইনাস y2 ভাগ x1 মাইনাস x2। এখন তুমি দেখো এটাকে আবার লেখা যায়, তুমি কিন্তু চাইলে এখান থেকে উপর থেকে একটা মাইনাস কমন নিয়ে y2 মাইনাস y1 লিখতে পারো, নিচের থেকে একটা মাইনাস কমন নিয়ে x2 মাইনাস x1 লিখতে পারো। দেখো জিনিসটা কিন্তু একই, হ্যাঁ, মাইনাস y2 প্লাস y1 মাইনাস x2 প্লাস x1 একই জিনিস কিন্তু। এবার লব এবং হর থেকে তুমি যদি মাইনাসটাকে কেটে দাও, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এটা হচ্ছে y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। মানে কার থেকে কাকে বিয়োগ করতেছো সেটা ম্যাটার করে না, তুমি এই বিন্দুটা থেকে এই বিন্দুটা বিয়োগ করতে পারো, অথবা এটার থেকে এটাও বিয়োগ করতে পারো, রেজাল্টটা একই থাকবে। ঠিক আছে, তাহলে ট্যান থেটা ঢাল মানে হচ্ছে দুইটা বিন্দুর কোটির পার্থক্য, y1 মাইনাস y2 অথবা y2 মাইনাস y1 মানে হচ্ছে একটা বিন্দুর কোটি y2 আর একটা বিন্দুর কোটি y1, কোটির পার্থক্য, কোটির বিয়োগফল, পার্থক্য মানে বিয়োগফল, ঢাল মানে হচ্ছে কোটির পার্থক্য, কোটির পার্থক্য ডিভাইডেড বাই x1 মাইনাস x2 অথবা x2 মাইনাস x1, এটা মানে হচ্ছে ভুজের পার্থক্য। তাহলে ঢালের আরেকটা ফর্মুলা দিলাম, যে দুইটা বিন্দুর কোটির পার্থক্য ভাগ ভুজের পার্থক্য, এটাই হচ্ছে একটা সরলরেখার ঢাল। একটা সরলরেখার উপরে যদি দুইটা বিন্দু থাকে আর ওই দুইটা বিন্দুর কোটির পার্থক্য ভাগ ভুজের পার্থক্যই হচ্ছে ওই রেখাটার ঢাল। ঠিক আছে, দেখো এ ও বি বিন্দুগামী সরলরেখার ঢাল কত, এটা হচ্ছে পোল, প্রথম পোলটা। হ্যাঁ, এই পোলটার আনসারটা কি হবে তোমরা একটু বের করো। 5 মাইনাস 2, 5 ঘর ডানে 2 ঘর নিচে, এটা হচ্ছে এ বিন্দু। 5 মাইনাস 2, 5 মাইনাস 2, এটা হচ্ছে 2 1 বি বিন্দু, 2 বি বিন্দু হচ্ছে 2 1। ঠিক আছে, এই যে রেখাটা, এই রেখাটার উপরে দুইটা বিন্দু আছে, একটা এ বিন্দু একটা বি বিন্দু, এই রেখাটার ঢাল বের করতে হবে। এই রেখাটার ঢাল বের করতে হবে, এটা হচ্ছে আমাদের অঙ্কটা। ঢালটা কত, এটা হচ্ছে পোলটা। আমি এখন পোলটা লঞ্চ করে দিই। ঠিক আছে, পোলটা লঞ্চ করে দিই। ওকে, ঢালের সূত্রটা কি বলছি, ঢালের সূত্র হচ্ছে উপরে কোটির পার্থক্য নিচে ভুজের পার্থক্য। ওকে, আনসারটা বের করো। টাইম শেষ, খুব বেশি সময় দেওয়া যাবে না। দেখো
এটার থেকে এটা বিয়োগ করতে পারো অথবা এটার থেকে এটা বিয়োগ করতে পারো, তোমার ইচ্ছা। যেমন এটার কোটি কত 1, এটার কোটি হচ্ছে -2, বি বিন্দুর কোটি 1 আর এ বিন্দুর কোটি হচ্ছে -2, কোটি দুইটার বিয়োগ ফল হচ্ছে এটা। বি বিন্দুর ভুজ 2, এ বিন্দুর ভুজ হচ্ছে 5, ভুজের পার্থক্য হচ্ছে এটা। আমি বি বিন্দু থেকে এ বিন্দু বিয়োগ করছি, ঠিক আছে? এটা কত আসতেছে 1 + 2, এটা তো 2 - 5 মানে হচ্ছে -3, তাহলে এটা 3 / -3 ইকুয়ালস টু -1। ঢালটা কত আসলো? ঢালটা আসলো -1। তার মানে অপশন বি হচ্ছে আমাদের এটার রাইট আনসার। অপশন বি আমাদের রাইট আনসার। সো যারা যারা অপশন বি সিলেক্ট করছো সবাইকে কনগ্রাচুলেশনস। এদের মধ্যে যারা প্রথম 5 জন আবারও তানভীর আনজুম হিমেল, তারপরে হচ্ছে সেকেন্ড হচ্ছে ইয়াসিন, তুবা, তামিম হাসান, রুদ্রনীল, ঠিক আছে? প্রথম 5 জন সহ যারা যারা সঠিক আনসার দিছো সবাইকে কনগ্রাচুলেশনস, ঠিক আছে? এখন দেখো এই অঙ্কটা কি বলছে, এ বি সি তিনটা বিন্দুর সমরেখ হইলে টি এর মান নির্ণয় করো। এ বি সি তিনটা বিন্দুর সমরেখ, তার মানে হইতেছে তিনটা বিন্দুই একই রেখার উপরে অবস্থিত। ধরো এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে তোমার বি বিন্দু, এটা হচ্ছে তোমার সি বিন্দু। তিনটা বিন্দুই সমরেখ মানে সমান রেখার উপরে অবস্থিত, একই রেখার উপরে অবস্থিত যদি হয় তাহলে এই টি এর ভ্যালু বের করতে বলছে। এই অঙ্কটা অনেক ভাবে করা যায়, ক্ষেত্রফলের ফর্মুলা দিয়ে করা যায়। ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে তিনটা বিন্দু যদি একই রেখার উপরে অবস্থিত হয় তাহলে এ বি সি তিনটা বিন্দু যে যে ত্রিভুজ তৈরি করা যায়, আসলে তো ত্রিভুজ তৈরি করা যাবে না, তাই না? এ বি সি বিন্দু তিনটা একই রেখার উপরে, তাহলে কি কোনো ত্রিভুজ তৈরি করা যাবে? যাবে না। তার মানে হচ্ছে এই বিন্দু তিনটা দিয়ে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল 0, ত্রিভুজ তৈরি করা যাবে না। কথাটার মানে হচ্ছে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল 0, ঠিক আছে? তোমার কাছে 0 টাকা আছে, তার মানে অ্যাকচুয়ালি তোমার কাছে কোনো টাকাই নেই। তোমার কাছে কোনো টাকা নেই মানে কি? তোমার কাছে 0 টাকা আছে। একইভাবে এখানে কোনো ত্রিভুজ তৈরি করা যাবে না, তার মানে ত্রিভুজের ক্ষেত্রফল 0। তো ক্ষেত্রফলের ফর্মুলা দিয়ে অঙ্কটা করা যায়। তার চেয়ে সহজ উপায় আরেকটা উপায় আছে, হচ্ছে এ বি যোগ বিসি ইকুয়ালস টু এসি। দুইটা বিন্দু দূরত্বের ফর্মুলা দিয়ে করা যায়, এ বি যোগ বিসি ইকুয়ালস টু এসি। হ্যাঁ, তো প্রথম প্রসেস কি বললাম? ক্ষেত্রফল দিয়ে করা যাবে, ক্ষেত্রফল 0 হবে ত্রিভুজের ক্ষেত্রফল। দ্বিতীয় প্রসেস হচ্ছে এ বি যোগ বিসি ইকুয়ালস টু এসি হবে। আর তৃতীয় প্রসেস হচ্ছে ঢালের সাহায্যে। ঢালের সাহায্যে কি ভাইয়া? দেখো এ বি আর বিসি কিন্তু একই রেখার উপরে অবস্থিত, এ বি আর বিসি কিন্তু একই রেখার উপরে অবস্থিত, একই রেখার উপরে অবস্থিত, তার মানে এ বি রেখাংশ আর বিসি রেখাংশ কিন্তু একই রেখাংশ, তাহলে ঢালও কিন্তু একই হবে, ঠিক আছে? আমি লিখতে পারি এ বি রেখাংশের ঢাল ইকুয়ালস টু বিসি রেখাংশের ঢাল। যেহেতু তিনটা বিন্দু একই রেখার উপরে অবস্থিত তাহলে এ বি রেখাংশের ঢাল আর বিসি রেখাংশের ঢাল সমান, ঠিক আছে? এখন এ বিন্দু স্থানাঙ্ক কি 1 - 1, 1 - 1, বি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে টি, 2, আর সি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে টি স্কোয়ার, টি প্লাস 3, টি স্কোয়ার, টি প্লাস 3। তাহলে এ বি রেখার ঢাল কি হবে? কোটির পার্থক্য 2 - -1, 2 - -1 কোটির পার্থক্য। তো কোটি কত? এটা বি বিন্দুর কোটি 2 আর এ বিন্দুর কোটি -1, 2 - -1, আর ভুজের পার্থক্য হচ্ছে টি -1, ভুজের পার্থক্য টি -1 ইকুয়ালস টু বিসি রেখাংশের ঢাল। বিসি রেখাংশের ঢাল কি হবে? কোটির পার্থক্য, কোটি হচ্ছে টি প্লাস 3, এখানে কোটি হচ্ছে 2। আমি একটু টাইম চেয়ে নিচ্ছি, একটু টাইম নিচে।